জার্মানিতে সংশোধিত নাগরিকত্ব আইনে অভিবাসীদের জন্য সুখবর, 5 বছরই হতে পারবেন নাগরিক, দেশটির পার্লামেন্টে আইন পাস। তিস্তা যৌথ নদী হওয়ায় ভারতের সহযোগিতা নেওয়াই ভালো বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের স্বার্থ বিরোধী চুক্তি, অভিযোগ ফখরুলের। এবং কূটনীতিকদের কাছে বিদেশে আম রপ্তানির সম্ভাবনা তুলে ধরলেন কৃষিমন্ত্রী। শ্রম খাত সংস্কারে অর্থায়ন করবে ইউরোপের 3 দেশ। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। কার্যকর হলো অভিবাসীদের জন্য জার্মান সরকারের সংশোধিত নাগরিকত্ব আইন। এতে 8 বছরের পরিবর্তে 5 বছর পরেই জার্মান নাগরিকত্ব চেয়ে আবেদন করতে পারবেন অভিবাসীরা। দেশটির পার্লামেন্টে নানা আলোচনা ও পর্যালোচনা শেষে আইনটি পাশ হওয়ায় খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ সকল অভিবাসীরা। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা বিশ্ব থেকে আসা অভিবাসীদের জন্য জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে 2023 সালে দেশটির ক্ষমতাসীন জোট সরকার অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন, সংশোধন ও নাগরিক হওয়ার পথ সহজ করার উদ্যোগ নেয়। এরপর গেল 23 আগস্ট মন্ত্রিসভা ওই আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার পর কার্যকর হলো এই নতুন আইন। দেশটিতে বসবাসরত যে কোনো নাগরিক নিজ দেশের নাগরিকত্ব বহাল রেখে 8 বছরের পরিবর্তে মাত্র 5 বছর এবং বিদেশি দক্ষ এবং সুশিক্ষিত জনবল হিসেবে আসা যে কেউ 5 বছরের পরিবর্তে মাত্র 3 বছরেই নাগরিকত্বের আবেদন করতে পারবে। এমনকি বৈধভাবে বসবাসরত অভিবাসী বাবা মায়ের কোনো সন্তান জার্মানিতে জন্মগ্রহণ করলেই শর্তহীনভাবে সেও নাগরিকত্ব পাবে। আমরা বাংলাদেশিরা বা বেসিক্যালি বাইরের যারা সবাই উপকৃত হতে চাইতেছি। আগে যেমন বাংলাদেশে জার্মান পাসপোর্ট নিতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতো, এখন জার্মান পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট দুটোটাই রাখতে পারবে। তবে দেশটিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী কিংবা কোনো শরণার্থী হিসেবে বসবাস করছেন কিংবা সরকারকে কর দিচ্ছেন না এবং দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধী এমন অভিবাসী নাগরিকত্বের জন্য বিবেচিত হচ্ছেন না। নিয়মিত ট্যাক্স পে করে না, নিয়মিত জব করে না, পার্মানেন্ট জব নেই, ভাষার সার্টিফিকেট নেই অথবা ভাষা শিখেন নাই, তাদের ক্ষেত্রে আসলে জার্মান নাগরিকত্বের ব্যাপারটা একটু কঠিন হয়ে যাবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে জার্মানিতে বসবাসকারী 1,20,00,000 মানুষ বা 14% জার্মান পাসপোর্ট নেই। এর মধ্যে 10 বছর বা তার বেশি সময় বসবাস করছেন এমন অভিবাসীর সংখ্যা 53 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তিস্তা ভারত ও বাংলাদেশের যৌথ নদী, তাই প্রয়োজন অনুযায়ী ভারত সহায়তা করলে সেটি ভালো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 জুলাই চীন সফরে যাবেন। এতে যেসব বিষয়ে আলোচনা হবে তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে বলেও জানান মন্ত্রী। মতবিনিময়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারেক রহমানকে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও দুদেশ সম্মত হলে তাকে ফিরিয়ে আনা সম্ভব। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সহায়তা করে তাহলে সেটি ভালো। দেশের স্বার্থ উপেক্ষা করে সরকার দেশের বিরুদ্ধে চুক্তি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে এক অনুষ্ঠানে সরকারের ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের খুঁটিনাটি নানা দিক তুলে ধরে সমালোচনা করেন তিনি। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশ বিক্রি করে দিচ্ছে ক্ষমতাসীনরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এ সময় সরকার বিরোধী নানা স্লোগানে রাজপথে মুখর ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে দলটির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশবিরোধী কর্মকাণ্ডে নিজেরাই জড়াচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা ভারতের সাথে যত চুক্তি করেছে লিখিত অলিখিত, সব চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং সকল চুক্তি সার্বভৌমত্বের হুমকি। এই ক্ষমতা পার্মানেন্ট নয়, আর বেগম খালেদা জিয়া
জেলে বন্দী আছে তাও পার্মানেন্ট নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, খালেদা জিয়াকে চক্রান্ত করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, আর নতজানু পররাষ্ট্রনীতি ধারণ করে প্রতিবেশী ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে দেশকে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। দেশের সঙ্গে এই যুদ্ধ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন সাহস আপনার সমঝোতা সাহস করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা ভারত থেকে সাপোর্ট করে? সমমনা সব বিরোধী পক্ষকে এক হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় বিএনপির এই সমাবেশ থেকে। স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের শ্রম খাত সংস্কারে আগামী 4 বছরে 2.47 লাখ মার্কিন ডলার অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন ও এর আওতাভুক্ত 3 দেশ। অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে এই অর্থ দেবে তারা। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের মাধ্যমে সংস্কার, সুশাসন, মৌলিক নীতি ও কর্মক্ষেত্রে শ্রমিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে, যা 2026 সালে LDC গ্র্যাজুয়েশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের সুস্বাদু আম বিভিন্ন দেশে রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে বসল কূটনীতিকদের মিলন মেলা। কৃষি মন্ত্রণালয়ের আমন্ত্রণে নাচলে আম বাগান পরিদর্শন করেন 13 দেশের রাষ্ট্রদূত। এর অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার কসবা ইউনিয়নের কেনবোনা গ্রামে রফিকের আমবাগান পরিদর্শন করেন। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাই, দারুসালাম, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা এতে অংশ নেন। এছাড়া বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ প্রতিনিধিরা সেখানে যান। বাংলাদেশের যারা হাই কমিশন বা অ্যাম্বাসেডর হিসেবে যারা কাজ করতেছেন তাদেরকে নিয়ে এখানে আসা হয়েছে। অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। This is the first time I visited this so huge mango garden. We are trying our best to contribute to the food security and the food safety. মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে যাতে কোনো বাংলাদেশি আক্রান্ত না হয় সে কথা দেশটির সরকার ও বিদ্রোহীদের জানানো হয়েছে। এ কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় 101তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি জানান, সেন্ট মার্টিন নিয়ে যা বলা হচ্ছে সব গুজব। বর্তমানে এই রুট নিরাপদ। বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি। দেশের সীমান্ত সুরক্ষায় জীবন বাজি রাখার শপথ নিলেন বর্ডার গার্ড বাংলাদেশের নবীন সৈনিকেরা। বৃহস্পতিবার সকালে বাহিনীর নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত রক্ষায় সৈনিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, আর এর জন্য আমি দিয়েছি আমার 4 পয়েন্টস ইনস্ট্রাকশনস কিংবা নির্দেশনা, যা হলো সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা। এই 4টি গুণের চমৎকার সংমিশ্রণ করতে পারলেই তোমরা তোমাদের কর্তব্যে সবসময় অটল, নিষ্ঠাবান ও দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারবে। এ সময় উঠে আসে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনা প্রসঙ্গ, বিশেষ করে নাফ নদী ও সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা নিয়েও কথা বলেন বিজিবি মহাপরিচালক। সেন্ট মার্টিনসের যে বিভিন্ন ক্ষেত্রে যে গুজবটুকু কানে এসেছে বা অনেকে বলছে এটা আসলেই গুজব, তা আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের ওই ধরনের আর কিছু না হয়।
এবার 36 জন নারী ও 520 জন পুরুষ সহ মোট 556 জন নতুন করে বাহিনীতে যুক্ত হয়েছেন। জুবায়ের সানি, নিউজ 24, সাতকানিয়া, চট্টগ্রাম। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত। স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের সভাপতি আলাউদ্দিন আলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাকমির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান ছিলেন কুয়েত আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ আজিজ।